জাতিকে এমন ভাবে তৈরি করেছেন, এখন আর আপনি কারো গায়ে হাত তুলতে পারবেন না, পুলিশকে তারা তো পারবেন না। এমনকি ম্যাজিস্ট্রেটের সাজা দেওয়ার ক্ষমতা আজকে আছে কিনা দেখেন। আজকে আমাদের জজ সাহেবদেরকে কেউ বিশ্বাস করছে না, কেউ আস্থায় নিচ্ছে না। আমরা বিভিন্ন আদালতে যে সমস্ত কামকাজ দেখি, এখন আওয়ামী লীগের কি নিয়ে তো আমার ভাবনার বিষয় না। আওয়ামী লীগ আসতে পারলো কি পারলো না, বা তা আসা উচিত কি উচিত না, এটা তো আমার ভাবনার বিষয় না। আমি এখন একটু আমরা ইন্টারফেয়ার করতে চাই। আমি হচ্ছে আওয়ামী লীগের যে বড় একটা সমর্থক গোষ্ঠী যারা বাংলাদেশের নাগরিক ভোটার, সেটাকে আমি হাইলাইট আমি করতে চাচ্ছি। আমি আসতেছি, আপনার হাইলাইট করতে আসতেছি। আমরা দুইটা বিষয় এখানে আমরা স্পষ্ট করতে চাই। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি চাইবো না আওয়ামী লীগের প্রতি কোন রকম সহানুভূতি দেখাতে, কারণ গত 15 বছরে আওয়ামী লীগ আমাদের প্রতি, বিএনপির প্রতি, বিএনপি মুক্তিযোদ্ধাদের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখায় নাই, বরং আমাদের অত্যাচার করেছে, আমাদেরকে মারধর করেছে, আমাদেরকে নির্বাচনে নিয়ে হেনস্থা করেছে, অপমানিত করেছে, এবং আমাদের জনগণের সামনে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছে। 2018 সালের নির্বাচনে আমি বিএনপির পক্ষে নির্বাচন করতে গিয়ে আমি সেখানে নির্মম ভাবে হেনস্থা হয়েছি। আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, আমাকে নির্মম ভাবে পিটানো হয়েছে। আচ্ছা, আওয়ামী লীগের প্রতি আমার কোনো সহানুভূতি নাই, কিন্তু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। আমি যে টুর্নামেন্টে খেলবো সেই টুর্নামেন্টে সে একটি রাজনৈতিক দল। সে আমার প্রতি খারাপ ব্যবহার করেছে বলে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করব, আমি এই রাজনীতি বিশ্বাস করি না। আওয়ামী লীগ তার কৃতকর্মের ফল পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে পারে নাই, তার রাজনৈতিক ভোল পাল্টে গেছে। সে অনেক বড় বড় কথা বলেছিল, সে পালাবে না, সে মরবে বাংলা মাটিতে, তাও পালাবে না। আজকে সে পালিয়ে গেছে। হয়তো শেখ হাসিনা পালায় নাই, কারণ শেখ হাসিনা দুর্দ্বন্দ্ব প্রতাপেই সরকারি হেলিকপ্টার দিয়ে, বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে সে ফ্ল্যাগ উড়াই বাংলাদেশ থেকে চলে গেছে। কিন্তু বাকি যারা, যে কাওয়া কাদের সহ বাকি যে বড় 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 কথা বলতো, তারা সব রাতের অন্ধকারে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় আছে। এখন পর্যন্ত তারা নেতা কর্মীদের কোনো খোঁজ খবর নিচ্ছে না, কোন রকম রাজনৈতিক অবস্থান তারা পরিষ্কার করতেছে না। সেখানে আমরা কেন আগ বাড়িয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলব? আওয়ামী লীগের ভোট তো 5% নিচে নেমে আসছে। আপনি দেখেন গত দুইটা নির্বাচন হয়েছে, 2014 সাল নির্বাচন, 2014 সাল নির্বাচন, 2018 সাল নির্বাচন, 2024 সাল নির্বাচন, আওয়ামী লীগ 5 থেকে 7% বেশি ভোট পায় নাই। যেখানে বিএনপি আসে নাই, সেখানে আওয়ামী লীগ তার ভোট 5% পেয়েছে। 2024 সালে তো লজ্জাস্কর ভোট, যে তারা অনেক কেন্দ্রে তারা 5% ভোট পায়নি। তেমন আওয়ামী লীগের নিজেরও ভোটার প্রচন্ড কমে আসছে, আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল মানুষ কমে গেছে। আপনি বাংলাদেশ এমন একটি দেশ যেখানে 45% মানুষের ভোটারের বয়স হলো 35-এর নিচে, 35 বছর নিচে, এবং এই 45% ভোটার কিন্তু গত 4টা নির্বাচনে ভোট দিতে পারে নাই। আপনি এটা খেয়াল করে দেখেন, 2008 সনে যে ছেলেটির বয়স ছিল 17 বছর বয়স, সে ভোট দিতে পারে নাই। 2008 থেকে আজকে 2025, অর্থাৎ প্রায় 17 বছর। তাহলে যার বয়স 17 ছিল, তার আজকে 34 বছর বয়স হয়েছে, 35 বছর হয়েছে। সে হয়তো তখন ভোটার হতে পারে নাই, একদিন, 2 দিন, 1 মাস, 6 মাসের জন্য। কিন্তু আজকে সে 3টি ভোটার, 3টি নির্বাচন তার সামনে চলে গেছে, সে নির্বাচনে ভোট দিতে পারে নাই। সে কিন্তু মুখিয়ে আছে। আগামী দিনের রাজনীতিতে এই তরুণ সমাজ, এই যে নতুন ভোটার, 45% ভোটার, এদের টার্নওভার হবে অনেক বেশি। যে যাই কিছু বলুন না কেন, ভোট কেন্দ্রে এদের টার্নওভার প্রচন্ড রকম বেড়ে যাবে। আপনি বয়স হয়েছে, আপনি হয়তো ভোটার দিতে যাবেন না, যেমন না, কিন্তু এই যে 45% ভোটার, যাদের বয়স 35-এর নিচে বা 40-এর নিচে, তারা 70 থেকে 80% লোক ভোট কেন্দ্রে যাবে। তার কাছে ক্যানভাস করতে হবে না, তার কাছে প্রচারণা চালাতে পারবে না, সে স্বপ্রণোদিত হয়ে ভোট দিতে যাবে। আনফর্চুনেটলি সেই ভোটগুলা আওয়ামী লীগও পাবে না, বিএনপিও পাবে কিনা সন্দেহ আছে। সেই ভোটগুলা কিছু যেতে পারে জামাতের বাক্সে, কিন্তু বাকি যাবে তা তরুণদের পক্ষে, যদি তরুণরা ভালো প্রার্থী দিতে পারে। যদি আজকের এই বৈষম্য ছাত্ররা, যদি এনসিপি ছেলেরা যদি ভালো প্রার্থী দিতে পারে, তাহলে এরা অনেক ভোট টানতে পারবে। কিন্তু এদের দুর্বলতা হলো, এরও হাতে গোনা 5-7 জন, 10 জন ছাড়া ওদের কাছে প্রার্থী নাই। তারপরেও গত কয়েক মাসে, 10 মাসে তাদের অনেক বদনাম হয়ে গেছে। যারা মন্ত্রী পরিষদে গিয়েছে, তারা কেউ কোনো কিছু পারফর্ম করতে পারে নাই, তারা কোনো কিছু দেখাতে পারে নাই। ফলে একটা চ্যালেঞ্জিং অবস্থা দাঁড়িয়ে গেছে। কাকতালীয় ভাবে এই নির্বাচন যদি সরকার কোনো কারণে পিছায় দেয়, তাহলে এটা বুমেরাং হয়ে দাঁড়াবে। এবং আমি না চাইলেও, আমি শত চেষ্টা করলেও বা শত বিরোধিতা করলেও,
এটা আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। এটা নিয়ে হচ্ছে সমস্যা, এটা নিয়ে আমরা সাবধান হতে চাচ্ছি। এই জন্য হয়তো আমাদেরকে অনেকে মনে করে আওয়ামী লীগের পক্ষে বলছি। ভাই, আমি আওয়ামী লীগের পক্ষে বলছি না। আওয়ামী লীগ আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী। আমি চাই সে আমার সামনে আসুক, মাঠে খেলি আমরা তাদের সঙ্গে মাঠে লড়তে চাই। কিন্তু আমি জামাতের সঙ্গে লড়তে চাই না, কারণ জামাতকে মনে করি যে তারা আমাদের ধর্মীয় গুরু, তারা ভালো মানুষ। আমার দাদা পিনাকি ভট্টাচার্য তো বলছেন যে জামাত হলো সৎ মানুষের কারখানা, তা আমাদের সৎ মানুষের দরকার। সৎ মানুষের কারখানা দিয়ে আমাদের প্রশাসন চালাতে চাই। কারণ রাজনীতিবিদ কয়জন? 300 লোক দিয়ে তো দেশ চলে না। দেশ তো চালায় প্রশাসন, হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তারা দেশ চালায়। সেই উপজেলার নির্বাহী অফিসার থেকে নিয়ে সিনিয়র সচিব পর্যন্ত, সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে নিয়ে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত, ছোট ডাক্তারকে নিয়ে বড় ডাক্তার পর্যন্ত, একজন ছোট অফিসার থেকে নিয়ে বড় অফিসার, এরা দেশ চালায়। সেখানে যদি আমরা সৎ কারখানা থেকে অফিসার পাই, অনেক বেশি অফিসার পাই, তাহলে আমাদের পক্ষে দেশটা চালানো সম্ভব হবে। কিন্তু আমি নেতৃত্ব কামনা করি, আগামী নেতৃত্ব কামনা করি এই নতুন প্রজন্ম থেকে আসুক। এই যে 45% ভোটার যারা আছে তারা আসুক, তারা সামনে এগিয়ে আসুক। আওয়ামী লীগকে তো আমরা দেখেছেন, আওয়ামী লীগের ছাত্রলীগ পচে গেছিল, যুবলীগ তো একদম দুর্গন্ধময় হয়ে গেছিল। নেতৃত্ব কোথায় পাবেন? আমি অনুরোধ করবো আওয়ামী লীগকে, আপনি অন্তত 10 বছর ক্ষান্ত দেন, 10টা বছর অবজার্ভ করেন, অপেক্ষা করেন, বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি ধারা আসুক, রাজনীতির সুষ্ঠুতা আসুক, একটা সুন্দর নির্বাচন হোক। সে নির্বাচনে যারা আসে তারা 5 বছর কমাতে থাকুক। 5 বছর পরে তো আপনাদের চান্স এমনিতেই চলে আসবে। এখন এখানে এসে বিভেদ করে লাভ কি? আমি এমনিও চাই, আমার ব্যক্তিগত ইচ্ছা হলো যে আমরা এই দেশটাকে সুন্দর সুষ্ঠু অবস্থায় নিয়ে আসি। আচ্ছা, যে যত কিছু বলুক, আমি যত বিরোধী করি, এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের বিকল্প আমাদের কাছে কারো নাই। কারণ সারা জাতিকে এক জায়গায় আনার মতো কোন ব্যক্তি নাই, যার ডাকে সবাই এখানে আসবে এরকম নাই। এখানে কিছু ভুল ভ্রান্তি হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব ঠিক সঠিকভাবে দেশে গুরুত্ব দিচ্ছেন না, অনেক কিছু বিষয় উনি চাচ্ছেন না। যেমন আমি একটা জিনিস বলি, উনি হয়তো অসন্তুষ্ট হতে পারে, আমার তো বলছি, এই যে সমন্বয়কদের সভাগুলো হচ্ছে, বিরাজনীতি হচ্ছে, এই ইন্টারেকশনটা ইউনূস সাহেবের করা উচিত ছিল। এই রাজনীতিবিদদের সঙ্গে ইন্টারেকশনটা যদি উনি করতেন, তাহলে সকল রাজনৈতিক দলের বড় নেতারা আসতেন, শীর্ষ নেতারা আসতেন, তাহলে সেখানে সমঝোতা বা আগামী দিনের পরিকল্পনাগুলো আরো স্বচ্ছ হতো, আরো ভালো হতো। এখন যারা করছেন তারা সেকেন্ড ম্যান, 2 নম্বর লোক কিন্তু ডেঞ্জারাস, বিপজ্জনক। 2 নম্বর উভয় দিকে কাটে। দ্বিতীয় ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়াটা খুবই বিপজ্জনক। বুদ্ধিমানরা কখনোই সেকেন্ড ম্যানকে দায়িত্ব দেয় না। আমরা দেখেছি সেকেন্ড ম্যান ইজ এ ডেঞ্জারাস ম্যান। কাজে এই দায়িত্বগুলো দেওয়া ঠিক হয় নাই। এখানে যে ডক্টর ইউনূস সাহেব, যদি আমার বিনীত অনুরোধ, উনি আমার অসন্তুষ্ট হলেও কিছু করার নাই, কিন্তু আমার সে সময়ের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, আমার বিবেকের তাড়নায় বলতে হবে, উনার উচিত ছিল অন্তত সপ্তাহে 1 দিন বসুক, 2 দিন বসুক, উনার উচিত ছিল তাদেরকে সকল রাজনীতিবিদদের নিয়ে যমুনাতে বসা। তাহলে শীর্ষ নেতারা আসতেন, সেখানে কথা বলতেন, অনেক সিদ্ধান্ত হয়ে যেত। এখন কি হচ্ছে, আলী রিয়াজ সাহেব বা মজুমদার সাহেব যা বক্তব্য দেন সেটাকে আবার ভেটিং করাইতে হয় প্রধান উপদেষ্টাকে দিয়ে। আবার আমাদের নেতারা যে কথা বলেন তারাও সেটা ভেটিং করাইতে হয় তাদের নেতাদেরকে দিয়ে। এখন ওই আলোচনাগুলো ফলপ্রসূ হচ্ছে না, সেই আলোচনাগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে। ফলে সময় কালক্ষেপণ করা হচ্ছে। দেখেন 10 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ঐক্যমতের একটা শর্ট লিস্ট করতে পারলাম না। আমরা এটাকে বলি, যে কোনো পরিকল্পনা বলি, ফার্স্ট আগে শর্ট লিস্ট করতে হয়। আমরা তবে এই সিচুয়েশন দেখেন, গতকালকে প্রেস সচিব একটা কথা বলেছে যে নির্বাচন ফেব্রুয়ারি, বা প্রধান উপদেষ্টা এটা এখন কিন্তু সেই জায়গায় আছেন, বলছে প্রধান উপদেষ্টা বক্তৃতায় বলেছে জাতীয় উদ্দেশ্যে এপ্রিলে, আর ফেব্রুয়ারিতে সংস্কার সাপেক্ষে। এখন কিন্তু ইলেকশনের ডেট কেউ ঘোষণা করছে না। এখন আদ্যবধি সরকার, আনুষ্ঠানিকভাবে সরকারের কোনো মানুষই কিন্তু বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন। তো আপনি যে আশা করছেন আওয়ামী লীগ আসুক না আসুক সেটাও যদি ফ্যাক্টর না হয়, যে নির্বাচনটুকু আপনি আশা করছেন এইটা কিভাবে আশা করছেন? ইজ ইট পসিবল এখন পর্যন্ত যে সিচুয়েশনে আছে? আমি বুধ আপনাকে বুঝাতে পারি নাই। আমি কিন্তু এই পর্যন্ত আজ পর্যন্ত বক্তব্য দিয়েছি, একবারও বলি না নির্বাচন হবে। আমি নির্বাচনের কোনো অবস্থা আশাবাদী নই। এবং কালকেই ভদ্রলোক যে কথা বলেছেন শফিকুল, এই যে কি কার কথা বলে, কখন সত্য কথা বলে, কখন মিথ্যা কথা বলে, সে তো আপনাদের সাংবাদিকদেরকে যারা বলতো না সাংঘাতিক, সেরকম সাংবাদিক না, সাংঘাতিক। সেটা তথ্য সচিব, কর্মচারী, প্রধান উপদেষ্টার কর্মচারী। সে মানে বাসের চেয়ে কঞ্চি বড়। সে এমন অনেক কথা বলে বেড়া যে কথাগুলো কোনো ভিত্তি নাই, সরকারি বক্তব্য দেওয়ার মতো কোনো অধিকার নাই, কিন্তু ক্ষমতা বহির্ভূত কথা বলে। আমি বলতে চাই না, হয়তো তার জন্য আগামীতে তারই দুর্যোগ, তারই দুর্ভাবনা বয়ে নিয়ে আসবে।
আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাকে, যে নির্বাচন তো ডক্টর ইউনূস সাহেবের অধীনে হবে না, হওয়ার কোনো সুযোগ নাই। উনি নির্বাচন দিয়ে উনাকে আরো বিতর্কিত করবেন না, আমি এটা বারবার বলেছি। এখন উনাকে উনার এই বক্তব্যটা পরিষ্কার করতে দিচ্ছে না উনার কিছু আশপাশের লোকেরা। উনি কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে আমি মানে অ্যাডভাইস করছি, উপদেশ দিচ্ছি না, উনি আমার মতো লোকের উপদেশ দেওয়ার মতো কিছু নাই। তবে উনি কিন্তু এটা খুব সহজেই সমাধান করে ফেলতে পারতেন। উনি সকল রাজনৈতিক দলগুলোকে সঙ্গে বৈশা বলতে পারতেন যে আপনারা আমাকে এনেছেন, সবাই এনেছেন, ছাত্র আমাকে বসিয়েছে, আমাকে 3টা বছর বা 5টা বছর সময় দেন, আপনারা আমাকে সহযোগিতা করেন, 5 বছর আপনাদেরকে আমি দিচ্ছি, সুযোগ করে দিচ্ছি, আমি দেশটাকে ভালো জায়গায় নিয়ে আসি, আপনারা সবাই আমার সঙ্গে থাকেন, আপনারাও আমার উপদেষ্টা পরিষদে আসেন, আপনারা নিজে আসেন, নাহলে কাউকে প্রতিনিধি দেন, আমরা আসেন 50-60 জন মিলে একটা সরকার গঠন করি, সেই সরকার দিয়ে আমরা প্রশাসনটাকে সুন্দর করে চালাই। কিন্তু উনি সেটা করলেন না। আজকে দেখেন 11 মাস চলে গেল, উনি পুলিশ বাহিনীতে 20-30 হাজার লোককে নিতে পারলেন না, নতুন ব্লাড নিতে পারলেন না। নতুন ব্লাড যদি নিতেন, আজকে যদি গোটা 30 হাজার পুলিশকে যদি উনি 3টা বা 4টা ব্যাচে 3 মাস করে ট্রেনিং দিয়ে 3-4-12 মাসে বা 3 থেকে 9 মাসে 3টা ব্যাচ 10 হাজার করে 30 হাজার পুলিশ নিয়ে নিতে পারতেন, তাহলে আজকে কিন্তু পুলিশের এইরকম অবস্থাটা হতো না। এবং এই পুলিশ যদি সঠিক জায়গায় দাঁড়ায় যেত, তাহলে এখন তো পিঠায় দেশ ঠিক করতে পারবেন না, এই অবস্থা চলে গেছে। এখন যে জায়গায় যাচ্ছেন সেখানে মানুষকে হাত বুলাইয়া কথা বলে মধুর সুরে মোটিভেশন করে দেশ চালাতে হবে। এখন আর প্রশাসন দিয়ে লাল চক্ষু দেখাইয়ে ওই যে লাল ঘোড়ার দাবড়াইয়ে এখন আর দেশ চালাতে পারবেন না। আমি একটু ইন্টারফেয়ার করবো, আমি আবারও ইন্টারফেয়ার করবো, সরি। আপনি যেটা বলছেন যে আর হয় না 9 তার হয় না 90, একটা কথা বলে, এখন কি আর মিষ্টি কথা চিরা ভিজবে? আপনি বলছেন বুঝায় বুঝায় শুনে চালাইতে হবে, সেটা কি আর এখন সম্ভব? সেই পথ রেখেছে। ভাই একটা কথা বলি, আপনি সন্তানকে শাসন ব্যাদ দিয়ে করতে পারবেন না, এটা সম্ভব হয় না, দেখা গেছে। তবে এইটা ঠিক, স্পেয়ার দ্য কেইন স্পয়েল দ্য চাইল্ড, আমাকে হাতে ব্যাত রাখতে হবে, এটা ঠিক। কিন্তু ব্যত্রাঘাত করে ছেলে ভালো হয় না। যে ছাত্রকে ব্যত্রাঘাত করেন সে ফার্স্ট হয় না, তাকে আর ফার্স্ট করানো যায় না। তবে ওকে ব্যত্রাঘাত করে বাকি 49 জন বা 99 জন ছাত্রকে সঠিক রাস্তায় আনা যায়, এটার জন্য 2-1টা ব্যত্রাঘাত করতে হয়। কিন্তু আজকে তো সেই ব্যত্রাঘাতটাকে আপনি অন্যভাবে নিচ্ছেন, ব্যত্রাঘাত করতে পারবেন না, ফলে আপনাকে মোটিভেশন ছাড়াতে কোনো উপায় নেই। জাতিকে এমন ভাবে তৈরি করেছেন এখন আর আপনি কারো গায়ে হাত তুলতে পারবেন না, পুলিশকে তারা তো পারবেন না। এমনকি ম্যাজিস্ট্রেটের সাজা দেওয়ার ক্ষমতা আজকে আছে কিনা দেখেন। আজকে আমাদের জজ সাহেবদেরকে কেউ বিশ্বাস করছে না, কেউ আস্থায় নিচ্ছে না। আমরা বিভিন্ন আদালতে যে সমস্ত কামকাজ দেখি, তাতে জজ সাহেবদের প্রতি মানুষের সম্মান শ্রদ্ধা বাড়তেছে না। গ্রামে গঞ্জের মানুষ জজ সাহেবদেরকে ভালো বলে না। আজকে আইন শৃঙ্খলার বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দূর হয়ে গেছে। কিন্তু এগুলো আনতে হলে এখন মোটিভেশন দরকার, শিক্ষার মাধ্যমে এগুলো আনতে হবে। আপনি এখন লিবারেল ডেমোক্রেসি ছাড়া, আপনি মানুষকে বোঝানো ছাড়া পারবেন না। আপনি দেখেন আমাদের পিনাকি ভট্টাচার্য বা আমাদের ধরেন ইলিয়াস সাহেব বা কনক সারওয়ার, দেখেন তারা কিন্তু মুখে মুখে কিন্তু মুখের কথা দিয়ে সারা জাতিকে কিন্তু তারা নাচাচ্ছে। তারা কিন্তু এমন একটা ভয়েস তৈরি করতে পেরেছে যে সেই ভয়েসটা ম্যাটার করে। আমি আপনি পছন্দ না করতে পারি, আমার কাছে হয়তো পিনাকির বয়সটা ভালো নাও লাগতে পারে, কিন্তু পিনাকি তো তার বয়স দিয়ে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছে। পিনাকির ভয়েসকে অনেকে ভয় পায়, শুধু আমি না, এমনকি উপদেষ্টা পরিষদের অনেকে ভয় পায়। এবং শুনেছি যে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব ওনার বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, ইলিয়াস সাহেবের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, কনক সারের কথাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তো কথা বলছে, হয়তো গুলি করতেছে না। তাহলে ওরা যদি কথা দিয়ে যদি একটা সরকারকে স্টেট লেভেলে রাখতে পারে, আপনি দেখেন পররাষ্ট্র সচিবের মতো লোককে সে সরিয়ে দিয়েছে। আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য তার মুখের কথা দিয়ে 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সে তো ওখান থেকে আসে নাই। তো কথা দিয়ে পারা যায়, মানুষের আস্থা অর্জন করতে হবে। তারা আস্থা অর্জন করতে পেরেছে, আমি কেন পারলাম না, আমি কেন পারি না? এটা তো আমার ব্যর্থতা। এটা কি পিনাকি বাবুর ব্যর্থতা না, এটা ইলিয়াসের ব্যর্থতা না, এটা ইলিয়াসের এক্সট্রিম কিছু না, এটা কনক সারওয়ারের বাহাদুরি না, এটা হলো আমি পারি নাই। কিন্তু তারা পেরেছে, তারা জনগণের সামনে নিজেকে আস্থাবান বিশ্বাসী করতে পেরেছে। জনগণ তাদের কথা শুনে। তাহলে যদি পিনাকির বাবুর কথা শুনে, তাহলে ডক্টর ইউনূস সাহেবের কথা কেন শুনবো না জনগণ? তার মানে এখানে কিছুটা গ্যাপ আছে, এই গ্যাপ করতে হবে। আমি যদি বলছি আজকে বিষয়গুলো ডক্টর ইউনূস সাহেবের উচিত আরো সিরিয়াসলি করা। আমি ডক্টর ইউনূসের মাধ্যমে নির্বাচন হবে না ও উপদেষ্টারা কেন
পিনাকিকে ভয় পায়, গুরুত্বপূর্ণ তথ্য দিল মেজর আক্তার। পর্যন্ত একটা স্টিয়ারিং কমিটি বা ইমার্জেন্সি মিটিং হয় নাই, আমার সরকারের গায়ে লাগে নাই এখন পর্যন্ত। তার যে বিরূপ প্রতিক্রিয়াটা কি আসতে দেখেন সামনে ক্রিসমাস, এখন সিজন পোশাক তৈরি করার, এই পোশাক যাবে অগস্ট মাসের পরে শিপমেন্ট হবে, তার মানে 35% কস্ট বেড়ে গেল। এই 35% কস্ট বেড়ে যাওয়া মানে আমি যদি এই রেটে দেই আমার বায়ার নিবে না, বায়ার এখানে দাম কমাইতে বলবে। দাম কমাইতে গেলে আমি কি পারবো আমার কর্মচারী বেতন দিতে? আমি কি পারবো ব্যাংকে সুদ দিতে? আমি কি পারবো যে বিদেশ থেকে যে কাপড়গুলো এনেছি, সুতাগুলো এনেছি, এক্সারসাইজ গুলো এনেছি, সেই এক্সারসাইজ গুলোর দাম পে করতে? তার মানে আমাদের ফ্যাক্টরি গুলো আগামী এক সপ্তাহ থেকে আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করে দেবে। ওই আমার সরকার তো কোনো টনক নড়ে নাই। ওখানে ওয়াশিংটনে বসে তারা মিটিং করতেছেন। কি হবে ওয়াশিংটনে বসে মিটিং করে? আমার দূতাবাসে বসে মিটিং করে কি হবে? যেখানে ট্রাম্প পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এইটা নিয়ে কোনো আলোচনা সে করবে না, 1 তারিখ থেকে এটা হবে, যদি মানলে মানো, না মানলে তোমাদের উপরে আরো পানিশমেন্ট আসবে, সে বলে দিয়েছে। এবং এটা নিয়ে তোমরা অন্য কারোর সঙ্গে কথা বলো, অন্য থার্ড পার্টি কান্ট্রির সঙ্গে তোমরা যদি এটা করতে যাও, যেমন আমরা ভারতের ডিউটি কম, আমরা ভারতের মাধ্যমে এক্সপোর্ট করতে পারতাম, সে বলে দিচ্ছে তাহলে ওই 30% উপরে আরো 20% যোগ হবে। পরিষ্কার বলে দিচ্ছে, নেগোসিয়েশন করার কোনো স্কোপ নাই। তাহলে আমার লোকগুলো ওয়াশিংটনে বসে আছে কেন? বরং এখানেই সেই গার্মেন্টস ফ্যাক্টরিটা কেমন চালানো যায়, তাকে টাকা পয়সা দিয়ে একটা একটা টাস্ক ফোর্স করতে হবে, তো একটা ক্র্যাশ প্রোগ্রাম করতে হবে তো। জি, সেটা নেওয়ার জন্য ডক্টর ইনু সাহেব ছাড়া কাউকে তো আসবে না। অর্থমন্ত্রীর কথা বাংলাদেশ ব্যাংকের প্রধান শুনে না।